আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম, একটা অ্যাকশন থ্রিলার যা তোমার মাথা একদম ঘুরিয়ে দেবে। ভাবছো কি নিয়ে গল্প? গল্পের শুরুতেই আমরা দেখি আন্ডারওয়ার্ল্ডের এক বিরাট মাফিয়া বসকে খুন করে আমাদের হিরো তেগু এক দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু সেই দ্বীপে তার সাথে দেখা হয় এক অচেনা মেয়ের। আর অন্যদিকে তেগুকে খুন করার জন্য বসের লোকেরা তাকে পাগলের মতো খুঁজছে। তাহলে কি হবে এবার? তেগু কি মেয়েটার প্রেমে পড়বে নাকি ধরা পড়ে মরবে? এই সিনেমার শেষটা এমন যে তুমি অবাক না হয়ে থাকতেই পারবে না। তো চলো আর দেরি না করে আজকের জমজমাট গল্পটা শুরু করা যাক। আমাদের গল্পের নায়ক তেগু কিন্তু একজন বিশাল ডার্ক সাইডের সন্ত্রাসী। সে এক বড় মাফিয়া লিডারের সাথে কথা বলছিল। লিডারটা তেগুকে বলছিল, জানিস তেগু, তোর বস ইয়াংয়ের মাথাটা তো আমি কবেই উড়িয়ে দিতাম, কিন্তু বাংসিও গ্যাংয়ের চেয়ারম্যান তো সে নাকি মানুষকে কদর করতে জানে, তাই আজ পর্যন্ত বেঁচে আছে। তেগু শান্তভাবে উত্তর দিল, আপনার কথাটা আমি বসের কাছে পৌঁছে দেব। এখন আমার লোকদেরকে ছেড়ে দিন। বেশ, চেয়ারম্যানের লোকেরা তেগুর লোকদের ছেড়ে দিল, যাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। তেগু তাদের নিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে তেগুর বোন হাসপাতালে তার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই তেগু সেখানে পৌঁছালো। একটু দেরি হওয়ায় বোনটা একটু অভিমান করে বলল, সারাদিন এইসব সন্ত্রাসী কাজ করলে পরিবারকে সময় দেবে কখন? তেগু সরি বলে। তার বোনের ছোট্ট মেয়ে জি ইয়নও তাকে বকাবকি করলো। তেগু আদরের ভাতিজিকে কোলে তুলে নিল। তার বোন তাকে এই মাফিয়া জীবন ছেড়ে সাধারণ জীবনযাপন করতে বলল, কিন্তু তেগু হেসেই উড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে চলো এখন গাড়িতে, আমি হাসপাতাল থেকে প্রেসক্রিপশন আর ঔষধ নিয়ে পরে আসছি। বোনকে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানালো তেগু। এরপর তেগু ডক্টরের কাছে প্রেসক্রিপশন নিতে গেল। ডক্টর তখন এক ভয়ানক খবর দিলেন। তিনি বলেন, আপনার বোনের হাতে আর বেশি সময় নেই, তাকে সবসময়ই হাসি খুশি রাখার চেষ্টা করুন। শুনেই মনটা খারাপ হয়ে গেল তেগুর। তার বোন যে এক মারাত্মক রোগে আক্রান্ত তা সে জানত, কিন্তু এতটা গুরুতর? তেগু মনমরা হয়ে হাসপাতালে ঔষধের প্রেসক্রিপশন নিয়ে বসে রইল। ঠিক তখনই ঘটল সেই ভয়াবহ ঘটনাটা। তেগুর বোন যে গাড়িটাতে যাচ্ছিল সেটা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তুমড়ে মুচড়ে গেল। ঘটনাস্থলেই তার বোন আর আদরের ভাতিজি জিওনও মারা গেল। এক মুহূর্তেই তেগুর জীবনটা বদলে গেল। বোন আর ভাতিজির মৃত্যুতে শোকে সে একেবারে ভেঙে পড়ে। আজকের দিনটা ছিল জিওনের জন্মদিন, কিন্তু এই শোকের মধ্যে দিনটা এভাবে কাটবে তা সে স্বপ্নেও ভাবেনি। তেগুর বস ইয়াং তাকে সান্ত্বনা দিতে এলো। ইয়াং তেগুকে বলল, এই কাজটা হয়তো চেয়ারম্যান তো করেছে, তোমার পরিবারকে হয়তো সে খুন করেছে। ইয়াং বোঝালো যে চেয়ারম্যান তো তেগুকে তার দলে যোগ দিতে বলেছিল, কিন্তু তেগু রাজি হয়নি, তাই সেই আগেই চেয়ারম্যান হয়তো এই কাজটা করেছে। বসের কথা শুনে তেগুর মাথায় যেন আগুন জ্বলে উঠল। বোন আর ভাতিজির খুনের প্রতিশোধ নিতে সে এক মুহূর্তও দেরি না করে সোজা চেয়ারম্যানকে খুন করতে চলে গেল। পরিকল্পনা মতো প্রথমে সে চেয়ারম্যানের সাথে দেখা করলো। তারপর সুযোগ বুঝে চেয়ারম্যান যখন বাথরুমে গোসল করছিল তখন তাকে খুন করে। চেয়ারম্যানকে খুন করে সে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে তেগু তার বস ইয়াংয়ের সাথে দেখা করতে যায়। ইয়াং তেগুকে কিছু টাকা আর একটা নকল পরিচয়পত্র দেয় আর বলে তাকে এক সপ্তাহের জন্য জেজু দ্বীপে গিয়ে লুকিয়ে থাকতে হবে। ইয়াং আরও জানালো, জেজু দ্বীপে এক সপ্তাহ পর তাকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে আর মামলা ঠান্ডা হলে তাকে ফিরিয়ে আনা হবে। তেগু বসের কথা মতো বিদায় জানিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। এদিকে চেয়ারম্যান গ্যাং ইয়ংয়ের লোকদের খুঁজে খুঁজে মেরে ফেলছে। অন্যদিকে তেগু প্লেন থেকে নেমে দেখে তাকে রিসিভ করতে এসেছে এক মেয়ে। তেগু মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি কেতু? মেয়েটা বলল, না আমি কেতু না, আমার আঙ্কেলের নাম কেতু, উনি ব্যস্ত বলে আসতে পারেননি, তাই ওনার হয়ে আমি এসেছি। এই মেয়েটির আঙ্কেল কেতু ছিল ইয়াংয়ের এক ঘনিষ্ঠ বন্ধু। জেজু দ্বীপে সে অস্ত্র কেনাবেচা করত। এরপর মেয়েটি তেগুকে নিয়ে জেজু দ্বীপে তাকে আঙ্কেলের কাছে পৌঁছে দেয়। রাতে ডিনারের সময় কেতু তেগুকে জিজ্ঞাসা করে সেখানে কতদিন থাকবে। তেগু বলে, এক সপ্তাহ থাকবে, তারপর রাশিয়ায় চলে যাবে। এটা শুনে মেয়েটি বলে ওঠে, রাশিয়া গিয়ে কি করবে? ওখানে গিয়ে যুদ্ধ করবে? এখানেই আমরা মেয়েটির নাম জানতে পারি জি ইয়ন। রাতের খাবার পর তেগু বসের সাথে কথা বলার জন্য ফোন করে, কিন্তু বারবার ফোন করেও বস ফোন ধরে না। তেগু একটু চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই। তার একজন লোক এসে খবর দিল যে বংশীয় গ্যাংয়ের চেয়ারম্যান তো এখনও বেঁচে আছে। খবরটা শুনেই ইয়াংয়ের হাত পা কাঁপতে শুরু করে। এরই মধ্যে বংশীয় গ্যাংয়ের লিডার চিকমা ইয়াংকে ফোন করে। ইয়াং ফোন ধরতেই চিকমা অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। চিকমা বলে, তোর এত সাহস, তুই বংশীয় গ্যাংয়ের চেয়ারম্যান তোকে খুন করতে চাস? অপেক্ষা কর, তোর কি হাল করি দেখবি, বেশি দেরি নেই। এই বলে চিকমা ফোন কেটে দেয়। অন্যদিকে দেখা যায় সকালবেলা তেগু ঘুম থেকে উঠে গুলির আওয়াজ শুনতে পায়। বাইরে এসে দেখে জিওন শুটিং প্র্যাকটিস করছে। তেগু মুগ্ধ হয়ে দেখছিল, কিন্তু হঠাৎ জিওন বন্দুকটা নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তেগু ভয়ে জমে যায়।
সে জিওনকে শান্ত করার চেষ্টা করে আর বন্দুকটা নামাতে বলে, কিন্তু জিওন কারো কথা না শুনেই ট্রিগার টেনে দেয়, কিন্তু বন্দুকটা খালি ছিল। তেগু অবাক হয়ে জিওনের দিকে তাকিয়ে থাকে আর বলে, পাগল নাকি? অন্যদিকে দেখা যায় ইয়াং চিকমার হাত থেকে বাঁচতে ক্যাপ্টেন পার্কের কাছে যায়। ইয়াং ক্যাপ্টেন পার্ককে অনুরোধ করে তাকে এবারকার মতো বাঁচিয়ে দিতে আর চিকমার সাথে একটা সমঝোতা করার জন্য। অন্যদিকে দেখা যায় জিওন অসুস্থ অবস্থায় গাড়িতে পড়ে আছে। তেগু জিওনকে দেখে দৌড়ে গাড়ির কাছে এলো। ঠিক তখনই জিওনের আঙ্কেলও সেখানে এসে পৌঁছায় এবং তেগুকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে জিওনকে নিয়ে আসার পর তার চিকিৎসা শুরু হয়। এখানেই জানা যায় জিওন এক মারাত্মক রোগে আক্রান্ত, তাকে সুস্থ করতে হলে আমেরিকায় নিয়ে যেতে হবে। জিওনের আঙ্কেল তাকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিল, খুব তাড়াতাড়ি তারা চলে যাবে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন পার্ক আর ইয়াং চিকমার সাথে সমঝোতা করার জন্য এক মিটিং ডাকে। মিটিংয়ে ক্যাপ্টেন পার্ক চিকমাকে বলে, কি দরকার এই ঝামেলার, শর্ত ঠিক করে নিলেই তো হলো। কিন্তু চিকমা রাজি হয় না। তখন পার্ক বলে, শুনলাম চেয়ারম্যান দো নাকি এখনো বেঁচে আছে। চিকমা বলে, তো কি হয়েছে, সে এখন পঙ্গু, তারা চেয়ারম্যানের গায়ে হাত দিয়েছে, সবাইকে টুকরো টুকরো না করা পর্যন্ত কোনো সমঝোতা হতে দেবে না। ক্যাপ্টেন পার্ক রেগে গিয়ে বলে, ভালো করে বলেছি, মিটমাট করে নাও, না হলে দুজনেরই বিপদ। ক্যাপ্টেন পার্ক চিকমাকে একটা শর্ত দিল, যেহেতু তেগু তার পরিবারের খুনের প্রতিশোধ নিতে চেয়ারম্যানকে মারতে গিয়েছিল, তাই ইয়ংয়ের কোনো দোষ নেই। ইয়াং তেগুকে তোমার হাতে তুলে দেবে, তারপর তুমি যা করার করো। যদি ইয়াং বাধা দেয় তাহলে তেগুর সাথে ইয়াংকেও মেরে ফেলবে। এই শর্তে ইয়াং আর চিকমা দুজনেই রাজি হয়ে যায়। ইয়াং নিজেকে বাঁচাতে তেগুকে চিকমার হাতে তুলে দিতে রাজি হয়ে যায়। হাসপাতালে তেগু সারা রাত জিওনের পাশে বসে থাকে। সকালে জিওনকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এক হোটেলে কিছু খায় তারা। জিওন অনেক ড্রিঙ্কস করে। এরপর তারা গাড়িতে করে আবার যাত্রা শুরু করে। রাস্তায় পুলিশ তাদের গাড়ি আটকালে অতিরিক্ত মদ খাওয়ায় জিওন মাতলামি শুরু করে দেয়। পুলিশ তাকে গাড়িতে তুলতেই তেগু গাড়ি চালিয়ে তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় তেগুর কাছে তার বস ইয়াংয়ের ফোন এলো। ইয়াং বলে, আমি কাল তোমার কাছে যাব, রেডি থেকো, তোমাকে নিয়ে আমিও রাশিয়ায় চলে যাব, শহরের অবস্থা খুবই খারাপ। তেগু বলে, ঠিক আছে বস, আমি অপেক্ষা করব। ফোন রেখে তেগু জিওনকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে জিওনের আঙ্কেল কেতুর কাছে কিছু মাফিয়া অস্ত্র কিনতে এসেছিল। অস্ত্র কেনার পর তারা আচমকা কেতুর উপরে হামলা করে বসে। কেতু নিজেকে বাঁচাতে গুলি করতে লাগে আর ঠিক সেই সময় তেগু জিওনকে নিয়ে সেখানে পৌঁছায়। ভেতর থেকে গুলির আওয়াজ শুনে গাড়ি থেকে নামতে গেলে বাইরে থাকা কিছু রাশিয়ান মাফিয়া তাদের লক্ষ্য করে গুলি চালায়। জিওনের কাছে বন্দুক থাকায় সে গুলি করে রাশিয়ান মাফিয়াদেরকে মেরে ফেলে। এরপর বাড়িতে ঢুকে জিওন দেখে তার আঙ্কেল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আঙ্কেলের এই অবস্থা দেখে জিওন রেগে মাফিয়াদের উপর গুলি চালাতে লাগে। কয়েকজন মাফিয়া আহত হয়ে পালায়। জিওনের আঙ্কেলও মারা যায়। তেগু জিওনকে নিয়ে পালাতে চাইলে জিওন যেতে চায় না। তেগু জোর করে তাকে নিয়ে পালায়। এরপর তারা জিওনের এক আত্মীয়র বাসায় আশ্রয় নেয়। জিওন আর তেগু খোলা আকাশের নিচে বসে মদ খেতে লাগে। জিওন তার আঙ্কেলের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল। তেগু তাকে সান্ত্বনা দেয়। জিওন বলে, এই পৃথিবীতে আমার আর কেউই নেই। ছোটবেলায় আমার আঙ্কেলের জন্য আমার বাবা মাকে রাশিয়ান মাফিয়ারা মেরে ফেলেছিল। প্রতিশোধ হিসেবে আঙ্কেল সেই মাফিয়াদেরকে মেরেছিল, কিন্তু এই প্রতিহিংসার খেলায় আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তেগু চুপ করে রইল, সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। পরদিন সকালে তেগু বলে, চলো আজ তোমাকে হোটেলে খাবার খেতে নিয়ে যাব। জিওন যেতে চায় না, কিন্তু তেগু জোর করে নিয়ে যায়। পাশের এক হোটেলে সকালে খাবার খেলো তারা। এরপর তেগু জিওনকে নিয়ে বিচে গেল, একসাথে সময় কাটায়। তারপর মোটর বাইকে করে বাসায় ফিরে যায়। অন্যদিকে এয়ারপোর্টে ইয়াং আর চিকমা তেগুর জন্য অপেক্ষা করছিল। তেগু পৌঁছালে তারা তাকে মেরে ফেলবে। এদিকে জিওনকে বাসায় নামিয়ে দিতে তেগু এয়ারপোর্টের দিকে যেতে চাইলে জিওন তাকে বাধা দেয়। জিওন বলে, যেও না, আমার সাথেই থাকো, তোমাকে ছাড়া ভালো লাগছে না। তেগু অবাক হয়ে জিওনের দিকে তাকিয়ে থাকে। আসলে জিওন অজান্তেই তেগুকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে পারছিল না। তেগু বলে, চিন্তা করো না, আমি এখনই ফিরে আসছি। এই বলে তেগু গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এয়ারপোর্টে পৌঁছে তেগু বসকে খুঁজতে লাগে। ঠিক তখনই তার এক সহযোগী ফোন করে। ফোন ধরতেই সহযোগী বলে, ইয়াং আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে তোমাকে চিকমার কাছে বিক্রি করে দিয়েছে, তুমি পালাও। তেগু বুঝতে পারে ইয়াং তাকে ফাঁদে ফেলেছে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইয়াং তাকে দেখে ফেললে চিকমার লোকেরা তেগুর পিছন নেয়। তেগুর সাথে তাদের হাতাহাতি হয়, কিন্তু একসময় তেগু এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তেগুকে ধরার জন্য চিকমার লোকেরা তাকে গাড়ি নিয়ে তাড়া করে। রাস্তায় তেগু আর চিকমার লোকজনের গাড়ির সংঘর্ষ হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে চিকমার লোকেরা তেগুকে মারতে যায়, কিন্তু তেগু নিজেকে বাঁচাতে লড়াই করে। এক পর্যায়ে একজনকে জিম্মি করে তেগু সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পালিয়ে এসে তেগু জিওনের আত্মীয়কে জিজ্ঞাসা করে, জিওন কোথায়? তারা বলে, জিওন তো তার আঙ্কেলের খামারে গেছে। এটা শুনে তেগু জিওনকে ফোন করে আর বলে, খামারের ভেতর ঢুকো না, বিপদ হতে পারে, ফিরে এসো। কিন্তু জিওন কোনো কথা না শুনে ফোন কেটে খামারের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তেগুর কাছে তার বসের ফোন এলো। বস বলে, কি খবর তেগু, কেমন আছো? 1 ঘন্টার মধ্যে তোমার বান্ধবীর আঙ্কেলের খামারে চলে এসো, না হলে এই সুন্দরী রমণীকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তেগু বলে, না, ওকে কিছু করো না, আমি 1 ঘন্টার মধ্যেই সেখানে চলে আসছি। এই বলেই তেগু গাড়ি ঘুরিয়ে খামারের দিকে রওনা দেয়। এরপর চিকমার লোকেরা তাকে মারতে মারতে ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে আসার পর জিওন তেগুকে দেখে বলে, তুমি কেমন আছো? তেগু তখন হেসে বলে, বোকা মেয়ে, দেখে বুঝতে পারছো না কেমন আছে? চিকমা এই দৃশ্য দেখে রেগে গিয়ে বলে, শালা, মরার আগেও প্রেম করতে পারে, এই প্রথম দেখলাম। চিকমা তেগুর কাছে গিয়ে বলে, মরার আগে তোকে একটা সুখবর দেই, তুই তোর বোনের খুনের প্রতিশোধ নিতে চেয়ারম্যানকে খুন করতে গিয়েছিলি, কিন্তু চেয়ারম্যান তোর বোনকে খুন করেনি। তেগু চমকে উঠল। চিকমা আরও বলে, তোর বোনকে খুন করেছে তোর বস ইয়াং। এটা শুনে তেগুর মাথায় যেন আগুন জ্বলে উঠল। তেগু বলে, কিন্তু কেন? চিকমা তখন বলে, তুই ইয়াংয়ের ডান হাত ছিলি, কিন্তু চেয়ারম্যান তোকে দলে নিতে চেয়েছিল। ইয়াং ভয় পেয়েছিল যে চেয়ারম্যান তোকে দলে নিলে তার ক্ষমতা কমে যাবে, তাই ইয়াং তোর বোন আর ভাতিজিকে খুন করে চেয়ারম্যানের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। এই কথা শুনে তেগু পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সে ইয়াংকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। গলা টিপে ইয়াংকে প্রায় মেরেই ফেলেছিল সে, কিন্তু ঠিক তখনই ইয়াং একটা ছুরি তেগুর কোমরে ঢুকিয়ে দেয়। তেগু মাটিতে পড়ে যায়। জিওন চিৎকার করে তেগুকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইয়াং তেগুকে তুলে আবার তার পেটে ছুরি ঢুকিয়ে দিল। তেগু তবুও হার মানে না। বোনের খুনের বদলা নিতে সে ইয়াংকে মাথা দিয়ে আঘাত করতে থাকলো, কিন্তু পেছন থেকে চিকমার লোক এসে তেগুর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তেগুর শেষ রক্ষার হলো না। চিকমা ছুরি নিয়ে এসে তেগুর পেটে ঢুকিয়ে দেয়। তেগু মাটিতে পড়ে গেল। জিওন চিৎকার করে তেগুর প্রাণ ভিক্ষা চাইলেও তারা তাকেও মেরে ফেলে। তেগুর শেষ নিঃশ্বাস ছাড়ার আগে জিওন বলে, তোমার আগে আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম, তোমার জন্য অপেক্ষা করব। এই বলে তেগু মারা যায়। এরপর তারা জিওনকে মেরে ফেলতে চাইল, কিন্তু চিকমা বলল, না, মেয়েটাকে ছেড়ে দাও, এমনিতেও সে বেশি দিন বাঁচবে না। এরপর তারা তেগুর শরীরসহ খামারটাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু এখানেই কি সিনেমা শেষ? না, আসল টুইস্ট তো এবার শুরু। জিওন তার স্কুটি নিয়ে সিফুড নামের একটা রেস্তোরাঁয় যায়। সেখানে চিকমা সহ তার সব লোক ছিল। জিওন হোটেলে ঢুকে বন্দুক বের করে এক এক করে সবাইকে মেরে ফেলতে লাগলো। এলোপাতারি গুলিতে চিকমার সব লোক মারা যায়। গুলির শব্দ শুনে চিকমা বাইরে এলে জিওন তাকেও গুলি করে মেরে ফেলে। জিওনের হাত থেকে কেউ বাঁচতে পারে না। ইয়াংকে গুলি করে সে ঝাঁঝরা করে ফেলে। নিমিষের মধ্যেই সব শান্ত হয়ে যায়। জিওন বাইরে বেরিয়ে এলো। জীবনে তার আর চাওয়া বলতে কিছুই ছিল না। সে সমুদ্রের ধারে চলে যায়। কাছে থাকা বন্দুকটা বের করে মাথায় গুলি করে আত্মহত্যা করে। আর এভাবেই শেষ হয় নাইট ইন প্যারাডাইস সিনেমার সেই রুদ্ধশ্বাস গল্প। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।